প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। আরও রয়েছেন আবাসিক সম্পাদক, লন্ডন, দৈনিক আমার দেশ, অলিউল্লাহ নোমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুক্রবার সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হয় যে মনে হয় এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে। মব তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হেয় করা হচ্ছে। এর ফলে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। প্রফেসর খান, আসলে কি সোশ্যাল মিডিয়া নৈরাজ্য সৃষ্টি করছে বা মব তৈরি করছে? সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের এই তথ্য প্রযুক্তির যুগে মানুষের একটা নিত্য দিনের সঙ্গী। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কেবল তার ব্যক্তিগত সংবাদ প্রচার করে না, আদান প্রদান করে না, তথ্যের আদান প্রদান করে না। এই সোশ্যাল মিডিয়া এখন জনমত সংগঠনের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবেও কিন্তু এটি বিবেচিত হয়। এবং এই সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ভূমিকা আমাদের পৃথিবীতে সাম্প্রতিক সময়ে অনেক জায়গায় কিন্তু জনমত গঠনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে যে ভূমিকা রেখেছে এই প্রমাণ আমরা পেয়েছি। আপনি মধ্যপ্রাচ্যের আরব স্প্রিং আপনারা যে দেখেন, সেই আরব স্প্রিং যেটি তিউনিসিয়াতে শুরু হয়েছিল, যেটি গোটা আরব বিশ্বের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তিমূলে বড় রকমের আঘাত এনেছিল। এবং সেই যে আরব স্প্রিং, মিশরের তাহরির স্কোয়ার, আপনি মনে আছে সেই কথা, উত্তাল দিনগুলোর কথা। তারপরে আমরা সামগ্রিকভাবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। এবং আমাদের বাংলাদেশের দূরবর্তী দেশগুলোর কথা বিবেচনা না করলে আমরা যদি বাংলাদেশের বাস্তবতাও আমরা দেখি, সেইখানেও কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসিবাদী, সাম্প্রতিক সময়ে ফেসিবাদী শাসন ব্যবস্থার উৎখাতের ক্ষেত্রে তারা কিন্তু একটা বড় জনমত সংগঠনের মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হয়েছে। এবং এটির যে সর্বগ্রাসী আমরা বলবো যে ভূমিকা, ইতিবাচক ভূমিকার কারণে বাংলাদেশকে আমরা জানি যে শেষ মুহূর্তে এসে স্বৈরাচারী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশকে একেবারে মানুষকে ইন্টারনেট থেকে বিযুক্তও করেছিলেন। যার কেননা এই ইন্টারনেট ব্যবহার করে মানুষ তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে তাদের বক্তব্যগুলো এবং সরকার বিরোধী প্রচারণাটা খুব সাফল্যের সাথে পরিচালনা করছিলেন। এটি গেল সোশ্যাল মিডিয়ার একটা খুবই বড় রকমের জনমত সংগঠনে ইতিবাচক দিক। তবে আমাদের পাশাপাশি একথাও স্বীকার করতে হবে যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীর বিরুদ্ধে নয়, ব্যক্তিগতভাবেও অনেক মানুষের বিরুদ্ধেও কিন্তু এর অপব্যবহার হয়। সোশ্যাল মিডিয়ার যে গুরুত্বপূর্ণ টুলসগুলো দেখি, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপরে আরও এক্স হ্যান্ডেল, এই যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো ব্যবহার করে মানুষ কিন্তু মুহূর্তেই মানুষের আবেগকে, এটাকে কিন্তু আমরা বলবো যে আবেগটাকে জাগ্রত করা যায়। ফলে দেখা যায় যাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, সেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনেক সময় আবেগ নির্ভর কতগুলো এই সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্ট দেয়া হয়, এবং সেইগুলোর অনেক সময় মানুষ তথ্য যাচাই বাছাই না করেও এই পোস্টগুলোর দ্বারাই অনেক সময় কিন্তু উদ্বুদ্ধ হয় এবং একটা নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যেতে পারে। এবং এটি আমরা সাম্প্রতিক সময়েও অনেক সময় দেখছি, এবং বিশেষ করে বাংলাদেশ এখন একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে হাঁটছে। সেইখানেও আমরা রাজনৈতিক দলগুলো, আমরা এখন একটা বট আইডির কথা বহুলভাবে আমরা এটা শুনতে পাচ্ছি যে বট আইডি তৈরি করা হয়, এবং সেইখানে এই ফেক আইডি তৈরি করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, গুজব এইগুলো করা হয়। এবং এর মধ্য দিয়ে কিন্তু মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে বড় ধরনের কি বলবো আমরা অপপ্রচারের মধ্য দিয়ে সংকট তৈরি করার একটা। কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি প্রফেসর খান, যে রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়ার যে দর্শনটা, ফিলোসফিটা, এটা কি ক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী বদলে যায়? অফকোর্স, আমাদের ব্যক্তিগতভাবেও আমরা বলি যে মানুষ তো সামাজিক প্রাণী, আমাদের সামাজিক প্রাণী হিসাবে আমাদেরও অবস্থান এই ধরনের পরিবর্তন হয়। যখন কোনো রাজনৈতিক দল এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মধ্য দিয়ে তার নিজের রাজনৈতিক সুযোগ সুবিধাটা নিতে পারে,
তখন তারা এটাকে উৎসাহিত করে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার যখন তার রাজনৈতিক সমালোচনা, সেটা সত্যিকার সমালোচনা হলেও কিন্তু অনেক সময় রাজনৈতিক দলগুলো সেগুলো গ্রহণ করতে পারেন না। আর এখন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং এই যে কথাটা মব তৈরি করার, এটার একটা বড় জিনিস হচ্ছে যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি, এআই এর যে ব্যবহার করছি, এআই এর ব্যবহার করে আমরা অনেক ফেক, অসত্য অনেক মানে সংবাদ সেগুলো আমরা তৈরি করি, যেগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা অনেক সময় তৈরি করে। বিশেষ করে আপনি রাজনৈতিক ইস্যুর বাইরেও অনেক সময় আমাদের ধর্মীয় ভাবাবেগকেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার গুজব, অপতথ্য ব্যবহার করে স্বার্থান্বেষীরা এটা করেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি রেখেছেন, সেই বক্তব্যটা আমরা সবাই ধারণ করি যে সোশ্যাল মিডিয়া এগুলো করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার ইতিবাচক যে দিকগুলো, সেইগুলোর কথা যদি আমরা স্মরণে রেখে কেবলমাত্র সোশ্যাল মিডিয়া মবক্রেসি তৈরি করে এই ধরনের বক্তব্য যখন আসে, তখন এটার একটা প্রশ্ন আছে। তবে এটিকেও আমাদের স্বীকার করতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের জনজীবনের মধ্যে পারস্পরিক কানেক্টিভিটি যেরকম বাড়িয়েছেন, অনেক ইতিবাচক কাজে আমরা যেরকম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্য দিয়ে অনেক মানুষকে একই জায়গায় সংগঠিত করতে পারছি, কিন্তু এই অপতথ্য এবং অপব্যবহারের মধ্য দিয়েও আমরা কিন্তু সমাজে নৈরাজ্য, রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা, নানা ধরনের পরিবেশও তৈরি করা যাচ্ছে। এখন মূল কথাটা হচ্ছে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন, কারা কিভাবে ব্যবহার করবেন, সেইটাই হলো না। অ্যাটম বোমা যে জন্য তৈরি করা হয়েছিল, পারমাণবিক শক্তিকে আপনি বিদ্যুৎ উৎপাদনের জন্যও কাজে লাগাতে পারবেন, আবার বিধ্বংসী মরণাস্ত্র তৈরি করার জন্যও কাজে লাগবেন। আপনার উদ্দেশ্যটার উপর নির্ভর করবে এই মানে এর ব্যবহারটা। হাসিনা বিরোধী আন্দোলনের সময় যেসব নেতারা সোশ্যাল মিডিয়াকে জনতার কণ্ঠ বলে অভিহিত করেছিলেন, এখন তারা এই প্ল্যাটফর্মকে মব বলছেন। নোমান, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমাদের ফেসিবাদী শাসন যখন ছিল বাংলাদেশে 14-15 বছরের, এই ফেসিবাদী শাসনের সময় আপনি জানেন, আপনার সাংবাদিকতা করছেন, বাংলাদেশের সংবাদপত্র এবং গণমাধ্যমকে তারা কুক্ষিগত করে, তারা নিয়ন্ত্রিত করেছিল। তাদের নিয়ন্ত্রণের বাইরে গণমাধ্যম কিছুই করতে পারে না। যে দুই একটা গণমাধ্যম একটু চেষ্টা করেছে, তাদেরকে বন্ধ করেছে, গলা চিপে ধরা হয়েছে, নানাভাবে তাদেরকে কন্ট্রোল করা। আপনাদের মতো লোকদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। এটা হলো ছিল বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে তখন সোশ্যাল মিডিয়ায় ছিল মানে কিছুটা হইলো ভরসার জায়গা ছিল সোশ্যাল মিডিয়ায়। অনেক সময় আমরা সঠিক সংবাদটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা গণমাধ্যম দিতে পারে নাই, সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের চেষ্টা করছি, আমরা করছি, বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়া এটা মানে প্রচার করছে। এই প্রচারণার মাধ্যমে আমরা ফেসিবাদের বিরুদ্ধে যে একটা অবস্থান নেওয়া, বাংলাদেশের মানুষকে সংগঠিত করা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করছে। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার যেমন একটা বিরাট ভূমিকা আছে, আবার স্যার যেটা বললেন যে একটু অপব্যবহারও আছে। তো অপব্যবহারের দিক থেকে আমরা গণমাধ্যমের বিকল্প হিসাবে, একসময় কিন্তু গণমাধ্যমের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে বা বিভিন্ন দেশে, বাংলাদেশে না, যেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত, মানে একটা বিভিন্ন দেশে আবার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত আছে, অনেক দেশে সোশ্যাল মিডিয়া ব্যান্ড আছে, মানে ফেসবুক ব্যান করা আছে, তা বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সরকারও কিন্তু চেষ্টা করেছিল যে ফেসবুককে বন্ধ করে দেওয়ার জন্য, বা কিছুদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এটা কেন করা হয়েছিল? একমাত্র যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ যাতে সংগঠিত হতে পারে, সঠিক খবরটা যাতে তাদের কাছে না সাধারণ মানুষের কাছে না পৌঁছাতে। কারণ হচ্ছে এখন যে যুগ, এই যুগ, প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে, মোবাইলের সাথে একটা মোবাইল গেলে তার মাধ্যমে দেখতে পারছে, ঘরে বসে তার হাতে বসে, যেখানে থাকুক, গাড়িতে বসে খবরটা পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটা কাজে লাগানোর জন্য, সঠিক ভালো কাজে লাগানোর জন্য যে স্যার যেটা বললেন সেটা ঠিক, এবং খারাপ কাজে এটা অপব্যবহার, সব কাজের একটা ভালো মন্দ আছে। দেখতে হবে যে ভালোর থেকে মন্দটা বেশি, ভালোটা বেশি কাজে আসছে না মন্দটা বেশি মানে এফেক্ট করতেছে। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া যে ভূমিকা রাখছে, এটা আমাদের বাংলাদেশের কনসেপ্টে যদি আমি বলি, এটা একটা বিরাট প্রশংসনীয় জায়গার মধ্যে কাজ করছে। এখানে আরেকটা প্রশ্ন উঠছে সেটি হলো যে আমাদের মূলধারার মিডিয়া এখন ধরন পাল্টেছে, কিন্তু আসলে চরিত্র পাল্টানি, আগের মতোই রয়েছে। এখনো সেলফ সেন্সরশিপ চলছে, এখন উল্টো চিন্তা করা হচ্ছে। আগে চিন্তা করা হচ্ছিল যে ফেসিস্টরা খুশি হয় না অখুশি হয়, সেই চিন্তা। এখন আবার বড় রাজনৈতিক দল, তাদের খুশি অখুশির ব্যাপারে এখন মিডিয়াগুলো আসলে আমি যদি বলি বাংলাদেশের মিডিয়াগুলার মালিক কারা, আমার দেখতে হবে। বাংলাদেশের মিডিয়াগুলার মালিকের চরিত্র যেরকম
মিডিয়ার চরিত্র সেইভাবে সাজানো হয়। সুতরাং বাংলাদেশের মিডিয়ার মালিক যারা, মিডিয়ার মালিক আপনার দেখেন, মিডিয়ার মালিক কারা? মিডিয়ার মালিক কর্পোরেট হাউসগুলা। এবং কর্পোরেট হাউসগুলা তো তার প্রত্যেক সময় কর্পোরেট হাউসগুলো টার্গেট থাকে তার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। তার প্রথম টার্গেট তার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, তার ব্যবসার উন্নতি নিশ্চিত করা। তো এই যে ব্যবসার চিন্তা থেকে যে মিডিয়া, বাংলাদেশের যে মিডিয়াগুলো তৈরি হয়েছে, এইগুলোর চরিত্র আপনি যদি, আমরা যারা সাংবাদিক, আমরা তো চাই যে সঠিক সংবাদটা আমরা প্রচার করি। অনেক সময় যদি আপনি মনে করেন যে একজন আপনি পত্রিকা এডিটর, আপনার কাছে যদি সঠিক সংবাদ, একজন একটা সংবাদ নিয়ে যায় যেটা আপনার কর্পোরেটের বিরুদ্ধে, আপনার সম্পাদকের বিরুদ্ধে, আপনি কিন্তু ছাপতে পারতেছেন না, বা আপনি প্রকাশ করতে, আপনি টেলিভিশনে প্রচার করতে পারতেছেন না। সুতরাং মিডিয়ার চরিত্র তখনই সঠিক হবে যেটা চরিত্র পাল্টাবে না যদি মিডিয়াম্যানদের হাতে থাকে, যদি মিডিয়া কর্পোরেট হাউস থেকে বের হয়ে আসতে পারে, বা যারা মিডিয়ার সাথে আছে তারা যদি শুধু মিডিয়াই চালায়, তাহলে কেবল সম্ভব। না হলে ওই কর্পোরেট হাউসগুলো যা চাইবে, মালিক যা চাবে, কর্তা যা চাবে, কর্মটা সেভাবে হবে। সেটাই বাংলাদেশের সংবাদপত্র এবং গণমাধ্যম সেভাবেই চলছে। এই যে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে মির্জা ফখরুল ইসলাম যে দাবি করেছেন, এটা আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সঙ্গত সম্পূর্ণ? আসলে গণতান্ত্রিক যাত্রাটা আসলে সোশ্যাল মিডিয়া বাধাগ্রস্ত করছে, এটা আমি বিশ্বাস করি না, আমি মনে করি না। কারণ সোশ্যাল মিডিয়া যেটা প্রচার হচ্ছে, যদি অপপ্রচার হয়, এটা সঠিক, এটার বিপরীতে যে সঠিক বিষয়টা আছে সেটাও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করা সম্ভব, সেটা ব্যবহার করা সম্ভব। আমার বিরুদ্ধে যদি অপপ্রচার কেউ করে, আমি আমার ব্যাখ্যাটা দেওয়া ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাখ্যাটা দিতে পারি। সুতরাং দুইটার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা আছে মানে সোশ্যাল মিডিয়া। সুতরাং গণতান্ত্রিক যাত্রা মানে ব্যাহত হচ্ছে, সেটা আমার মনে হয় বলাটা আমি বিশ্বাস করি না, বা আমি এটা সঠিকভাবে মনে করি না। প্রফেসর খান, রাজনীতিবিদদের প্রতি সোশ্যাল মিডিয়ার সমালোচনা কি সত্যি মব ক্রিয়েশন, নাকি একটা নতুন গণজবাবদিহির সংস্কৃতি? আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে বলি। প্রতি মুহূর্তে রাজনীতিবিদদের কিন্তু এখন জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে। মূলধারার মিডিয়া অনেক হিসাব নিকাশ করে চলে, এখন তাদের কাছে এত জবাবদিহিতা দিতে হয় না। কিন্তু এখন প্রতি মুহূর্তে, প্রতিদিন কোনো না কোনো রাজনীতিবিদকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এই কারণে তারা কি বিষয়টা পছন্দ করছেন না? আপনি দেখুন, মানুষের একটা বেসিক ইনস্টিংক্ট আছে, সহজাত প্রবৃত্তি আছে। আমি ব্যক্তি মানুষ হই, আপনি ভাই হন, উনি হন, প্রত্যেকেই আমরা কিন্তু সবসময় নিজের সম্পর্কে ইতিবাচক কথা শুনতে পছন্দ করি। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। আবার আমার সমালোচনা সেটা যদি সঠিক হয়, তাহলেও সেটা আমার কাছে অনেক সময় ভালো লাগে না। এবং আমরা অনেক সময় কথায় বলি, বিশেষ করে রাজনীতিবিদরা বলবেন, দেখবেন যে গঠনমূলক সমালোচনা চাই, এটা কিন্তু একটা আপেক্ষিক বক্তব্য, এটা বলেন। এবং আপনি যেটি বলেছেন যে আমাদের রাজনীতিবিদদের এখন সমালোচনার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সেখানে কখনো কখনো ভিন্ন মতের যারা রাজনীতিবিদ আছেন তাদের প্রতিপক্ষ দ্বারা তারা অনেক সময় অন্যায্যভাবেও কিন্তু সমালোচনার মুখে, এটা কোনো আমি অস্বীকার করছি না। কিন্তু এরপরেও আমরা মনে করছি যে আমি আমার একজন নেতার সম্পর্কে, আমার বা একজন রাজনৈতিক দলের নেতৃত্ব সম্পর্কে একটা আমার পছন্দ হচ্ছে না, বা সেটাকে আমি ন্যায্য মনে করছি না, আমার মতামতটা প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম হিসাবে আমি সোশ্যাল মিডিয়াকে এখন ব্যবহার করতে পারি বা পারছি। কিন্তু একইভাবে আপনি যেটা বললেন যে তাদের কিন্তু রাজনীতিবিদদের যে প্রতিনিয়ত একটা জবাবদিহিতার জায়গায় যে গণজবাবদিহি সংস্কৃতি চালু হয়েছে, এটা হচ্ছে, যেমন ধরেন আপনি কি দৃষ্টান্ত হিসাবে বলি, আমরা সাম্প্রতিক সময়ে একটা রাজনৈতিক দলের একজন চট্টগ্রামের নেতা, তার যে বক্তব্য, সেই বক্তব্য, শাহজাহান চৌধুরী, তো তার যে বক্তব্য সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণেই কিন্তু বৃহত্তর মানুষ দেশ বিদেশে সেটা জেনেছেন, এবং সেইখানে জামাতকে তার এই নেতার বক্তব্যের ব্যাপারে তার অবস্থান ক্লিয়ার করতে হচ্ছে, এবং সেইখানে তাকে মানে প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া আগে সম্ভব করা যেত না। এবং রাজনীতিবিদদের যে লাগামহীন কথাবার্তা, এই ক্ষেত্রে সংযত হওয়ার একটা যে মানে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া তৈরি করেছে, যে আমি এখানে কথা বলছি, দুর্ভাগ্যক্রমে মিস্টার খান, দুর্ভাগ্যক্রমে কিন্তু থামছে না, এরপর থামছে। কিছু কিছু মানুষ এইগুলো থাকবে, এগুলো তো সবাই না, কিন্তু মোটা দাগে কিন্তু পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা মানুষ এখন, বিশেষ করে রাজনীতিবিদরা, অনেক সময় আমরা বলি না, যখন জনতার সামনে বসে থাকে তখন কি বলতে হবে কি না বলতে হবে সেই মাত্রা জ্ঞান অনেক সময় হারিয়ে ফেলে, কিন্তু তারপরেও কিন্তু এখন তারা চিন্তা করছেন। প্রফেসর খান, এই কারণেই অনেকে বলছেন যে সোশ্যাল মিডিয়া এখন রাজনৈতিক দলের জন্য বা নেতাদের জন্য দ্বিমুখী তলোয়ার, যেখানে প্রশংসা পাওয়া যায় আবার সমালোচনা পড়তে হয়, ফলে নেতারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেছে। না, আমি আতঙ্কের কথা বলবো না, এই কারণে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমরা সবসময় চাই যে যেহেতু তারা জনগণের নেতৃত্বের দাবি করেন,
সেজন্য তারা ইতিবাচক কাজই করবেন, এবং ইতিবাচক কাজ যদি তারা করেন তাহলে সেইখানে দুইমুখী তলোয়ার দ্বারা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাইট। তো সেই ক্ষেত্রে কেউ যদি তার যেটা আমাদের প্রত্যাশিত কাজ, তার কাছ থেকে যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করি সেটা যদি না করেন, তাহলে তার জন্য দ্বিমুখী তরবারির আশঙ্কা বা এটা থাকবেই, এবং সেটা জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই যে সবার জন্য এটা আতঙ্ক হয়ে গেছে, সেটা আমরা মনে করি না। যারা আমাদের জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ কাজ করতে পারবেন না তাদের জন্য এটা আতঙ্ক এবং দ্বিমুখী তরবারির ভূমিকা। এবং এটা একটু আগে যেটা আপনি বলেছেন যে গণজবাবদিহিতার একটা জায়গাও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া নিশ্চিত করছে। তো এই যে জায়গাটা, সেটা কিন্তু এখন আমরা হয়তো বলছি যে এটা আমাদের জন্য এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া, কিন্তু যদি চর্চার ক্ষেত্রে রাজনীতিবিদদেরও রাজনীতি চর্চার ক্ষেত্রে বা তার ইয়ার ক্ষেত্রে যদি সংযত এবং রাজনীতি সুলভ হয়, তাহলে এটা খুব সংকটের ব্যাপার আমরা মনে করি না। তবে আবারও আমি এটুকু বলছি যে অপব্যবহারের আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া না, সব প্রক্রিয়ারই কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক ব্যবহারের সুযোগ আছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এটা বাইরে না আর কি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আবাসিক সম্পাদক লন্ডন দৈনিক আমার দেশের অলিউল্লাহ নোমান, আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। অলিউল্লাহ নোমান, আমরা দেখছি যে দলের অবস্থান বদলে গেলে সোশ্যাল মিডিয়ার ভূমিকার ব্যাখ্যাও বদলে যায়। এটাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা না নেতাদের দুর্বলতা? আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই হচ্ছে এরকম যে শুধু আমি প্রশংসা পাবো বা আমার কেউ সমালোচনা করতে পারবে না। বাংলাদেশের এটা কিন্তু আমি এটা দীর্ঘদিন থেকে দেখছি, বাংলাদেশের রাজনীতিতে যে সহনশীলতা বা সমালোচনা সহ্য করার যে একটা সংস্কৃতি, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো ওইভাবে গড়ে ওঠে নাই। গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে একটা আছে, ওই বাংলাদেশে এখনো সেই জায়গায় যায় নাই। তো বাংলাদেশে যে আপনি যেটা বললেন যে এটা সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাটা, এইটা যে একটা জবাবদিহিতা, একটু আগে স্যার যেটা বলছিলেন বা আপনার প্রশ্ন থেকে যেটা আসছে, সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতিটা মুহূর্তে এখন জবাবদিহিতার একটা জায়গার মধ্যে নিয়ে আসতেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি মনে করবো, বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার অপব্যবহারের চেয়ে সবচেয়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলাদেশের রাজনীতিবিদরা এখন কথা বলতে একটু সতর্ক হন, এবং যাই কিছু হয় এখন সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচার হচ্ছে। এই প্রচারের কারণে রাজনীতিবিদরা একটা জবাবদিহিতার আওতায় আসে। শুধু এই কারণে রাজনীতিবিদরা এখন সোশ্যাল মিডিয়াকে, যারা মনে করেন বেশি সমালোচনার মুখে পড়ছেন, তারা এখন সোশ্যাল মিডিয়াকে সহ্য করতে পারছে, প্রতিপক্ষ মনে করছে। একসময় যারা এসব সহ্য করতে পারে তারা একসময় সংবাদপত্রকে প্রতিপক্ষ মনে করতো বা এই ইলেকট্রনিক মিডিয়াকে প্রতিপক্ষ মনে করতো। এখন তারা সোশ্যাল মিডিয়াকে প্রতিপক্ষ মনে করা শুরু করছে, যে সোশ্যাল মিডিয়াও আমাদের বিপক্ষে, তারা সোশ্যাল মিডিয়াকেও গণতান্ত্রিক পক্ষের বিপক্ষে বলা শুরু মাঝে মধ্যে বলে। আসলে এটা কিন্তু এরকম না। আমার কথা, বাংলাদেশের রাজনীতিবিদদেরও যদি গণতান্ত্রিক চিন্তা ধারণ করেন, বা গণতন্ত্র বলতে যেটা বোঝায় যে আমি যেটা বললে আমার ভুলটা যেন সবাই বলতে পারে, বা আমার এই ভুলটা বলে দেওয়ার পরে এটা যেন সহ্য করার ধারণ করার ক্ষমতা আমার থাকে, সেই যদি বাংলাদেশের রাজনীতিবিদ গড়ে ওঠে, তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু প্রতিপক্ষ হবে না। আরেকটা মজার ব্যাপার আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা সোশ্যাল মিডিয়ার সমালোচনা করছেন তারাই আবার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়া এটাকে প্রতিপক্ষ মনে করার কোনো সুযোগ নাই। আমি মনে করি এটাকে আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, এটা আপনার প্রতিপক্ষ হবে না, এটা বরং জনগণের পক্ষে হবে। জনগণের যে একটা জায়গা, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র আপনাকে জনগণের একটা জবাবদিহিতার জায়গা। গণতন্ত্র তো আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণের কাছে আপনি জবাবদিহিতা করবেন, সেটাই তো গণতন্ত্র। সুতরাং আপনি যদি জবাবদিহিতা করার চিন্তা আপনার মাথায় না থাকে, যদি আমার প্রশংসাই শুধু করবে, আমি কোনো জবাবদিহিতা করবো না, বা আমি যা করবো এটা কি সবাই
হুঁ বলতে হবে, হ্যাঁ। সবাইকে এটাকে হ্যাঁ বলে সমর্থন করতে হবে, সেটা যদি আপনার মাথায় চিন্তা থাকে সেটা তো গণতন্ত্র হয় না, সেটা তো ফেসিবাদ, ফেসিবাদের একটা রূপ সেটাই। সুতরাং আমাকে রাজনীতিবিদদেরও চিন্তা এবং সংস্কৃতির মাধ্যমে অনেক পরিবর্তনের মানে দরকার আছে আমার মনে করি এই অবস্থার প্রফেসর মধ্যে খান, আছে। ইদানিং আমরা লক্ষ্য করছি সারা বিশ্বে, যেটা আপনি শুরুতে বলছিলেন, যে রাজনৈতিক নেরেটিভ তৈরি করার ব্যাপারে সোশ্যাল মিডিয়া মারাত্মক শক্তিশালী এবং কার্যকরী। বাংলাদেশের রাজনীতিতে এই সোশ্যাল মিডিয়া নেরেটিভ কি তৈরি করতে পারছে? একই সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট যারা খুব প্রমিনেন্ট এবং যাদের প্রচুর ফলোয়ার রয়েছে, তারা কি জনগণকে কি পরিমাণ প্রভাবিত করছে বলে আপনার মনে হয়? দেখুন, আপনি যেটা বলছেন যে এই যে সোশ্যাল মিডিয়া পলিটিক্যাল নেরেটিভ তৈরি করার, আর শুধু আমাদের বিভিন্ন বিষয়ে তারা নেরেটিভ তৈরি করে, এবং আমাদের বাংলাদেশে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন দেশে এবং দেশের বাইরে থেকে, যারা বিভিন্ন ইস্যুতে নেরেটিভ তৈরি করার চেষ্টা করেন। এবং বিশেষ করে ফেসিবাদী শাসনামলে যেহেতু তারা ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটা ব্যবস্থা মানে অবস্থান নিয়ে এটা উৎখাতের ব্যাপারে জনমতকে মানে উদ্বুদ্ধকরণের কাজটা করেছিলেন, এর সুযোগে যারা দেশের বাইরে অনেকেই আছেন তাদের প্রচুর ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদের অনেক অ্যাক্টিভিস্ট আছেন, যারা রাজনৈতিক না শুধু আমাদের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ইস্যুতে তারা মানে পলিটিক্যাল একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা করেন। একজন শুরু করেন, তাকে ফলো করে আরও অ্যাক্টিভিস্ট একই বয়ানের দিকে যান। এবং এটি আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে এই নেরেটিভ তৈরির ক্ষেত্রে একটা বড় অবস্থান তৈরি করেছে। ফেসিবাদী শাসন ব্যবস্থার মানে যখন আমাদের মুক্ত হলাম আমাদের বাংলাদেশে, সেই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যেও আমরা দেখেছি যে অনেকেই যা কাজ করেছেন সেটা ওনাদের ওই ফেসিবাদী শাসন ব্যবস্থার সময়ের যে অবস্থানটা ছিল এটা থেকে তারা ডেভিয়েট হয়েছেন, হয়ে বাংলাদেশের মানুষের জনমতকে মানে তারা এক ধরনের ব্যবহারের রাজনীতি মানে তৎপরতা শুরু করেছিলেন। তো এখন আমরা যেটা মনে করছি যে যারা বিদেশে এবং দেশে বসে আমাদের এই পলিটিক্যাল নেরেটিভগুলো তৈরি করছেন, তাদের একটা বিবেচনা হওয়া উচিত এখন, সেটি হচ্ছে যে সবার আগে আমাদের একটা দেশ, এই দেশটি আমরা 54 বছরের যে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গেছি, এবং আমার মনে হয় আমরা এখন স্মরণকালের একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আছি। এই ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী এবং সমুন্নত রাখার জন্য তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে, কেননা ইতিমধ্যে তাদের প্রচুর সংখ্যক ফ্যান ফলোয়ার তৈরি হয়েছেন, এবং অনেকেই আছেন এইরকম যে তাদের বক্তব্যগুলোকে তারা বেদবাক্য হিসাবে গ্রহণ করেন। দুই একটা জায়গায় আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই যে আমাদের একজন এরকম সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি বাইরে থেকে কাজ করেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইস্যুতে যে নওয়াব সলিমুল্লাহর অবদান, জমিদান ইত্যাদি, উনি একটা বলে দিয়েছেন যে ওই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অমুক পৃষ্ঠাতে এটা আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ছোটখাটো গবেষণা আমি করি, আমি এরপরে এটা নিয়ে আমার একটা খুব মানুষের কাছে একটা প্রশ্নের মুখে পড়লাম, আমি দুই একটা কথা বলার পরিপ্রেক্ষিতে আমি ওইখানে গিয়ে দেখলাম যে এই প্রসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে এই জায়গায় কোনো বক্তব্যই নাই, কিন্তু উনি বলেছেন, এবং আমাদের এইখানে ইতিহাসের শিক্ষক আছেন তারাও এটাকে একেবারে সত্য বলে ধরে নিয়েছেন। ফলে তাদের যে মানে কি পরিমাণ প্রভাব, হ্যাঁ প্রভাবটার কথা আমি বলছি, যে এই যে প্রভাবটা, এই প্রভাবটাকে কিন্তু তারা মাঝে মধ্যে অপব্যবহার করেন। ফলে আমাদের দেশে এখন দেখেন যে একটা নেরেটিভ তৈরি করা এবং ইতিবাচক নেরেটিভ তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু বড় ভূমিকা আগে রেখেছে, এখনও রাখার সুযোগ আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশেও এটা একটা খুবই ভালো ব্যাপার যে আমাদের দেশেও কিছু এরকম ইনফ্লুয়েন্সার অলরেডি তৈরি হয়েছে। প্রফেসর খান, একটা প্রশ্ন উঠেছে, সেটি হলো যে 5ই আগস্টের পর আমরা ভাবছিলাম যে পুরনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা নতুন নেরেটিভ পাবো, কারণ এটা রিজিম চেঞ্জ না, গোটা একটা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে, জন আকাঙ্ক্ষা নতুন ভাবে তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো আসলে নতুন কোনো নেরেটিভ আমাদের সামনে হাজির করতে পারেনি। সেই পুরনো কালচার, পুরনো কার্যক্রম, পুরনো বক্তৃতা। অনেকে বলছেন যে এই যে রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, যারা আপনি যেটা বলছেন যারা ইতিমধ্যে খুব প্রমিনেন্ট হয়ে গেছে, তাদের প্রভাবটা রয়ে গেছে, এবং তারা নতুন নেরেটিভ যখন দিচ্ছে তখন সাধারণ গ্রহণ করছে, যেহেতু একদম বেকম খালি।
তাহলে এটা সমাধান কি? আমি বললাম যে আমাদের বাংলাদেশের যেটা সমস্যা হয়েছে, আপনার এই অনুষ্ঠানেই বলেছি যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে, সেদিন আমি আপনার অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে বলেছিলাম যে আমরা এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন বন্দোবস্তের প্রত্যাশা করছি, এবং এটা তরুণদের হাত দিয়ে এত বড় পরিবর্তনের পর এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমি ওই অনুষ্ঠানে একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই তরুণদের কিন্তু বেড়ে ওঠা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েই, এবং তাদের আমরা সেই আশঙ্কা সম্ভবত বাস্তব রূপ আমরা পেয়েছি। এখন আমাদের যেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো একাডেমিক চর্চা নাই, এবং বাংলাদেশের অনেক ইতিহাসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক ঘোষণার মধ্য দিয়ে হয়েছে, কোনো একাডেমিক চর্চার মধ্যে নয়। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানে একজন ব্যক্তি এসে একটা ঘোষণা দিয়েছেন, সেটার সাথে হয়েছে। এটার জন্য একাডেমিক চর্চা, গবেষণা বা এটাকে মানে একটু রেকটিফাই করার জন্য পরবর্তীতে গবেষণা করলেও সেটার আর রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনোদিন যেতে পারে নাই। এখন আমাদের দেশের যেটা সংকট হয়েছে যে আমরা তো একটা পলিটিক্যাল লিগাসি বহন করছি, কিন্তু এই পলিটিক্যাল লিগাসির পরিবর্তনের জন্য একাডেমিক চর্চা, গবেষণা এর সাথে রাজনীতির জন্য যে আমাদের সেটি হয়নি। আপনি ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্ক আছে, এবং এই থিঙ্ক ট্যাঙ্কগুলোতে তাদের গবেষণা করার জন্য রাজনৈতিক দলগুলো প্রচুর পরিমাণ অর্থ সেখানে পড়ে, এবং বেস্ট লোকগুলোকে যারা ইন্টেলিজেন্সিয়া আছে বা একাডেমিতে আছে তাদেরকে যুক্ত করে। বাংলাদেশে আপনি কয়টা রাজনৈতিক দলের গিয়ে দেখবেন যে আপনাদের একটা একাডেমিক উইং আছে, রিসার্চ উইং আছে? প্রফেসর খান, যদিও থাকে সেগুলো দলীয় লোক দ্বারা কমিটি পরিপূর্ণ, এবং না একাডেমিশিয়ান থাকলেও দলের একজন কেন্দ্রীয় নেতা, এবং একাডেমিশিয়ান থাকলেও তাকে আপনি তার জন্য একটা রোডম্যাপ তৈরি করে দিচ্ছেন যে আমার বয়ানটা ওই দিকে আপনি যাবেন। ফলে আমাদের দেশে এই যে আপনি যেটা বলছেন যে এত রক্তের পরেও গতানুগতিক রাজনীতি থেকে যে মানুষ পরিবর্তনের আশা করেছিল, রাজনৈতিক দলগুলো সেটা আসতে পারবে না, কারণ ওই পলিটিক্যাল লিগাসির মধ্য দিয়েই তারা এসেছেন এবং এইটাকেই তারা সামনের দিকে নিয়ে সংস্কৃতিটা তাদের মধ্যে নাই, এটা নাই। ফলে আপনার কোনো পরিবর্তন কোনো কিছুই আপনি দেখবেন না। এবং আজকের দিনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তিত রাজনৈতিক দলগুলো প্রার্থীরা যে ধরনের প্রচারণা করছে, সেখানে আপনি একটা নতুন তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো নতুন কোনো অবস্থান, বক্তব্য, কোনো কিছু আছে? এই একই রকম স্লোগান নির্ভর রাজনীতি, একই ধরনের বিলবোর্ড, একই রকম এক বিলবোর্ড আছে, শুধুমাত্র চরিত্রগুলো পাল্টাইছে, ব্যক্তির অবস্থান পাল্টিয়েছে। তো আপনি যতক্ষণ পর্যন্ত এই মানসিকতা থেকে আমরা বের হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সামগ্রিক রাজনীতির আমরা যেটা প্রত্যাশা করছি নতুন বাংলাদেশে এত মানুষের রক্তের বিনিময়ে যেটা পেয়েছে, সেটা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমরা তরুণদের কাছে এখনো আশা করি যে তারা ভবিষ্যতে এই অবস্থা থেকে নিকটে না হইলেও ভবিষ্যতে যদি কিছু করতে পারেন। অলিউল রহমান, প্রফেসর খান আসলে চিত্রটা ভালোভাবে তুলে ধরেছেন, এবং এটাই আসলে বাস্তবতা। আমরা একটা দিন আমরা মিডিয়া নিয়ে শুরুতে কথা বলছিলাম, সোশ্যাল মিডিয়া, মূলধারার মিডিয়া নিয়ে। কদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে কিন্তু বলেছিলেন, এবং সেটা সাংবাদিকদের সংগঠনের একটা অনুষ্ঠান, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে উনি বলেছেন যে সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে, আবার 2 দলে 2 ভাগ 3 ভাগ আছে, তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না, কিন্তু তারা নিজেরাই পকেটে ঢুকে যায়, এটা সংকট। আবার এটা উল্টো একটা চিত্র কিন্তু আছে। ওই অনুষ্ঠানে একজন সাংবাদিকও বক্তব্য রেখেছিলেন যে রাজনৈতিক দলগুলো মনে করে যে আমার দেশে অমুক রয়েছে, প্রথম আলোতে আমার অমুক রয়েছে, নয়া দিগন্ত অমুক রয়েছে, আমাদের লোক রয়েছে, তারা ওইভাবে চিহ্নিত করে, মানে তারাও দলীয়করণটা করে দেয়। যার ফলে হয়েছে কি, এই যে দলবাজ সাংবাদিকতা, মূলধারার মিডিয়া, কেউ এই কথাও বলছেন যে এই কারণে নতুন কোনো নেগেটিভও তৈরি হচ্ছে না, একই সঙ্গে সোশ্যাল মিডিয়া শক্তিশালী হয়ে যাচ্ছে। কি বলবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন এটা কিন্তু একেবারে অসত্য বলেন না। আমি একজন সাংবাদিক হিসেবে অনেকেই এটা অস্বীকার করবেন বা সমস্যা করবেন। উনি যেটা বলছেন এটা একদম মানে বাস্তব কথাই বলছেন। আমরাও নিজের থেকে মানে প্রফেশনাল সাংবাদিক হিসাবে আমরা মানে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা দেখছি যে অনেকেই আমরা পকেটে ঢুকতেছে। আমরা নিজেদেরকে বেশি মানে অ্যাক্টিভিস্ট হিসাবে সংযুক্ত করার চেষ্টা করি। তো এটা কিন্তু আমাদের রাজনৈতিক, এটা কিন্তু আমাদের সাংবাদিকতার যে বর্তমান যে পরিস্থিতি অবস্থানের মধ্যে এটা কিন্তু দীর্ঘদিন থেকে এটা এই ধারাটা চলে আসছে। এটা একটা সংস্কৃতি হিসাবে সাংবাদিকতা, বাংলাদেশ সাংবাদিকতার এটা একটু বাংলাদেশ বেশি না, এটা গত 15 বছরের বেশি নগ্নভাবে আসছে। তো বাংলাদেশের এই এটা থেকে
এইটা যেমন বাস্তবতা, আবার বাংলাদেশে কেউ কেউ সাংবাদিকতা করতে চায়, হুম। এইটা বাস্তব। যারা সাংবাদিকতা করতে চায় কিন্তু তাদের কিন্তু জায়গাটা হয় না, এই কারণে আপনি যেটা বললেন দলীয় কারণে। দলীয় কারণে, যে ওইখানে আমার লোক আছে, ওই পত্রিকা আমার ওই লোক আছে, হাউসে ওই টেলিভিশন আমার আমার লোক আছে, কিন্তু আমার কারো লোক যে না, কিন্তু সঠিকভাবে সাংবাদিকতা করে সে কোথায় যাবে, জি তার কিন্তু জায়গাটা হয় না সাংবাদিকতা। মানে এই যে নেগেটিভ তৈরি করার কথা স্যার যেটা বললেন বা আপনি যেটা বললেন, যে কারণে বাংলাদেশে কোনো নতুন কোনো নেগেটিভ তৈরি হচ্ছে না। সবাই সবসময়, সবাই যখন যে দলের হাতে মানে পাওয়ারটা থাকে, যে দলের হাতে ওই গণমাধ্যমের ইয়েটা থাকে, তারা তাদের মতো করে একটা বয়ান তৈরি, তাদের বয়ানটাই তারা মানে তারা আগে যে বয়ানে ছিল সেই ওই বয়ানে। ওই বয়ানটাকে এস্টাবলিশ করার চেষ্টায় থাকে। জি। তারা নতুন যে বয়ান তৈরি করবে বা নতুন করে যে বাংলাদেশের যে একটা পরিবর্তন, এই যে বাংলাদেশের এই যে পরিবর্তনটা আপনি চিন্তা করেন, আমি ডিপলি চিন্তা করে দেখি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার দীর্ঘ 15-16 বছর ধরে আন্দোলন করে, নানা প্রক্রিয়ার মাধ্যমে তারা চেষ্টা করছে মানুষকে সম্পৃক্ত করে একটা আন্দোলন বিপ্লব বা একটা পরিবর্তন আনার জন্য সরকারের, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সম্পৃক্ত হয় না ওইভাবে। Right. কোনো আন্দোলনে, কোনো সংগ্রামে, কোনো লড়াইয়ে সাধারণ মানুষ কিন্তু তরুণদের সাথে সাধারণ মানুষ কেন সম্পৃক্ত হয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরুণরা যখন ডাক দিছে বা মানুষ যখন দেখছে যে ওইখানে কোনো রাজনৈতিক নেতা নাই, এখানে কিন্তু আমরা এই আন্দোলনে কিন্তু কোনো একক রাজনৈতিক নেতৃত্ব ছিল না বা কোনো দলের পরিচয় ছিল না কিছু, কিন্তু কোনো নেতৃত্বহীন একটা আন্দোলনের মাধ্যমে কেন সাধারণ মানুষ ঝাঁপায় পড়ছে, এটা কিন্তু যদি এই প্রশ্নের উত্তর যদি আপনি যান, মানুষ যখন দেখছে যে না, মানুষ কিন্তু দেখতে পাচ্ছে দুর্ভাগ্যক্রমে এই প্রশ্নের উত্তর কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলো খুঁজছে না। এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একটা সবার মনে একটা প্রত্যাশা ছিল। এবার স্যার যেটা বলেন যে আমরা একটা নতুন কিছু পাবো, বা আমরা প্রত্যাশা ছিলাম বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে হয়তো কিছুটা হলেও পরিবর্তন আসবে, কিন্তু দুঃখজনক হলে সত্য বাংলাদেশ রাজনীতি সংস্কৃতিতে মানে বিন্দুমাত্র পরিবর্তনের লক্ষণ এখন পর্যন্ত নাই। এটার কারণ আপনি এখন যদি মনে করেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, আমি যদি মনে এরশাদের পতন হয়েছিল 1990 সালের ডিসেম্বরে, 91 সালে একটা নির্বাচনও হয়েছে, খুব ভালো, এত ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর নাই। নাম্বার ওয়ান ধরা হয় এটাকে। তারপরে নাম্বার 2, নাম্বার 3, 96, তাও ভালো নির্বাচন হয়েছে আমরা ধরে নিব। এই ভালো নির্বাচনের পর কি কেন ফেসিবাদ আসলো? এত ভালো শুধু নির্বাচনই যদি একটা বাংলাদেশকে সমাধান দিতে পারে, এত ভালো নির্বাচনের পর কেন ফেসিবাদ আসলো? আমার প্রশ্নটা সবসময় ওই জায়গায়। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যে পর্যন্ত না আসবে, নিজেদের চিন্তা চেতনার মানে গণমুখী চিন্তা চেতনার পরিবর্তন যে পর্যন্ত না আসবে, বাংলাদেশের এই বিপ্লব আসলে কোনো একটা ভালো জায়গায় নিবে আমাদেরকে আমি মনে করি না আর কি। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান। প্রফেসর সিদ্দিক, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেই নেগেটিভের প্রসঙ্গ আসে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে ফেসিবাদের 15 বছর, মানুষকে বোঝানো হতো যে ভারত ছাড়া বাংলাদেশের উপায় নেই, বাংলাদেশ চলতে পারবে না, এবং কেউ কেউ বিশ্বাস করা শুরু করেছিল। এবং শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও আমরা দেখেছি অনেকেই দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছে যে দিল্লি যদি না চায় তাহলে বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না, কাউকে বিদায় করা যাবে না, এই ধরনের একটা চূড়ান্ত নেগেটিভ তৈরি করে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, ক্ষমতা আসলে থাকা যাবে না এমন। কিন্তু দেখা গেল যে আসলে সেটি ছিল সবই ফাঁকা বুলি এবং দমিয়ে রাখার একটা কৌশল। 5ই আগস্ট আমরা সেটা দেখেছি, এবং সেটি যতই দিন যাচ্ছে স্পষ্ট হচ্ছে যে ভারত নির্ভর ছাড়াও কিভাবে চলা যায়, কোনো সংকট হয় না দেশে। কিন্তু এখন আবার উল্টো একটা জিনিস দেখা যাচ্ছে, বাংলাদেশকে ছাড়া ভারতেরই চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। আমরা দেখলাম যে গতকাল দ্য ইকোনমিক টাইমস, খুব নামকরা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে
যে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে, এবং হেডলাইন করা হচ্ছে এরকম যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ার কারণে কাঁদছেন ভারতের পেঁয়াজ চাষি, কৃষকরা। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। এবং বলা হচ্ছে যে এখন পেঁয়াজ চাষিরা এবং পেঁয়াজের যে একটা বড় উৎপাদনকারী দেশ ছিল ভারত, বিদেশে প্রচুর রপ্তানি করতো, তারা একটা বিরাট সংকটে পড়ে গিয়েছে। এই যে নির্ভরশীলতার চিত্র আমাদের দেখানো হতো, এখন যে উল্টো চিত্রটা দেখছি, ওটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, এবং ভারতের সাথে আমাদের একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক, এটা তো দীর্ঘদিনের। জি, এবং এই সম্পর্কটি মানে আমাদের সাথে হওয়ায় ভারত যেটি করেছে সেটা হলো যে সমতার ভিত্তিক, সমমর্যাদা ভিত্তিক সম্পর্কের ব্যাপারে ভারত কোনো সময় গুরুত্ব দেয়নি। এবং ভারতের অধিকাংশ সময় যেটা ছিল যে পিপলস টু পিপলস, আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনের বাইরে তারা সবসময় ব্যক্তি এবং দলকেন্দ্রিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, এবং এটার বিষময় ফল বাংলা বা এটার মানে একটা কি বলবো আমরা দিতে হয়েছে, মাসুল দিতে হয়েছে বাংলাদেশের মানুষকে গত ১.৫ দশকের ফেসিবাদী শাসনের আমলে। কেননা এই ফেসিবাদকে রক্ষা করার সর্বাত্মক অনৈতিক যত ধরনের পন্থা সবগুলো ভারত করেছে। ভারত যে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে করেছে না, জি জি, এইটা যে বাংলাদেশের ক্ষেত্রে করেছে তা না, তার প্রতিবেশী অন্য রাষ্ট্রের ক্ষেত্রেও এই ধরনের আচরণ করার চেষ্টা করেছে। কিন্তু আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের এই যে একটা মানে রেজিম পরিবর্তন, এবং রেজিম পরিবর্তনের পর ফেসিবাদী সরকারের পলাতক প্রধানমন্ত্রীকে ভারতের প্রশ্রয় দেওয়া, বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সাথে সম্পর্ক বা সরকার কিন্তু সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে এগিয়ে যায় না, তারাই করেছে। একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য একটা দেশ এবং একটা দেশের জনগণের সাথে তারা সম্পর্ক মানে শিথিল করেছে, ছিন্ন, আনুষ্ঠানিকভাবে ছিন্ন না করলেও এক ধরনের মানে যা চলছে এইদিকে। বাংলাদেশের মানুষ এইবার যেটা শিখেছে সেটা হলো যে আমরা 18 কোটি মানুষ, এই দেশের মানুষ, ভারত যেহেতু নিকট প্রতিবেশী, আমাদের আমদানির ক্ষেত্রে যে সমস্ত, বিশেষ করে আপনার এই যেগুলো কৃষি পণ্যের কথা বললেন, যে সেইগুলোর আমদানির ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভর করেছি। আমাদের চিকিৎসার ক্ষেত্রে ভারতের উপর আমরা দীর্ঘদিন নির্ভরশীল ছিলাম। কিন্তু এই পরিবর্তিত বাস্তবতায় আমরা এটা উপলব্ধি করেছি যে একেবারে এটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে যে ভারতই আমাদের একমাত্র এই আশ্রয়স্থল নয়, বিকল্প আমাদের অনেক জায়গা আছে। এখন আপনি ধরেন এই যে একটু আগে বললেন যে পেঁয়াজ চাষিরা কাঁদছে, আমরা তো দেখেছি কলকাতার বাজারের ব্যবসায়ীরা তারা রাস্তায় নেমে মানববন্ধন করে সরকারকে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে কলকাতার বাংলাদেশিদের পদচারণায় মুখরিত যে ব্যবসা প্রতিষ্ঠান, নিউ মার্কেট থেকে শুরু করে, সেইগুলো এক ধরনের মানে বড় রকমের মন্দার মুখে পড়েছে, ব্যবসা বাণিজ্য, পরিবহন, অনেক কিছু, কোটি টাকা লস, অনেক কিছু। এইটা দীর্ঘমেয়াদে হসপিটালে রোগী নাই, দীর্ঘমেয়াদে ভারতকে এই মানে দিতে হচ্ছে, এটা মানে বহন করা ভারতের জন্য একটা বড় সংকট। প্রফেসর খান, আমি একটা চিত্র দেখাই আপনাকে, দ্য ইকোনমিক্স টাইমসের যে প্রতিবেদন, সেখান থেকে জানা যায় 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ, 7,24,000 টন। ওই অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজই রপ্তানি হয়েছিল সারা বিশ্বে 17,17,000 টন। জি, তাহলে 2024-25 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন যে পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ, সেটা ছিল 40%, আমরা 42%। হ্যাঁ হ্যাঁ, 40%। টোটাল পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে আনতো 42% পেঁয়াজ। তবে 2025-26 অর্থ বছরে এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করেছে মাত্র, আমদানি করেছে মাত্র 12,900 টন পেঁয়াজ। হ্যাঁ, তার মানে কিন্তু এরপরে বাংলাদেশ কোনো সংকটে নেই। আর তারপরে আপনি দেখছেন, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই বিকল্প বাজার, তারা মানে বিকল্প আমদানির জন্য বিকল্প বাজার তারা নিশ্চিত করেছে, এবং আমাদের ডোমেস্টিক প্রোডাকশনের দিকেও আমরা এখন নজর দিচ্ছি। এবং এই ধারা ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের হলেও আমাদের এই ধারাটা অব্যাহত রাখতে হবে। যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে কিন্তু রাখতে হবে। ভারতকে আমাদের এটি বুঝিয়ে দিতে হবে। আপনি দেখেছেন কতগুলো মিডিয়া যেগুলো বলেছিল যে চালে মারবে, ভাতে মারবে, আমরা কিন্তু মরি নাই। এখন এইটা এই সরকার কলকাতার মিডিয়া কিন্তু এটা বেশি সরকারকে এটা মনে রাখতে হবে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায়
আমরা ভারতের উপর নির্ভরতা যেটা থেকে বের হয়ে এসেছি এইটা আর মানে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। সমমর্যাদামূলক কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক Right. সম্পর্ক সবটাই হবে, কিন্তু ন্যায্যতা এবং সমমর্যাদার সমমর্যাদার ভিত্তিতে। ভিত্তিতে। কোন রকমের আধিপত্যবাদী মানসিকতা নিয়ে ভারত বাংলাদেশকে ডমিনেট করবে, বারবার আমাদেরকে মনে করিয়ে দিবে যে মুক্তিযুদ্ধে আমরা এই করেছি সেই করেছি, নিঃসন্দেহে করেছে, কিন্তু সেটা যতটা না বাংলাদেশের মানুষের জন্য করেছে তার চেয়ে তারা নিজেদের প্রয়োজনে করেছে। প্রয়োজনে করেছে। এবং এই প্রয়োজনের দোহাই দিয়ে বা সেইটার দোহাই দিয়ে বারবার আমাদের উপর তোমরা ছড়ি ঘুরাবে, এইটা বাংলাদেশের মানুষ আর মানবে না। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যদি এই অবস্থান থেকে কোনো রকমের ব্যত্যয় করেন, সেটার জন্য তাদেরকে মানুষ মানে মাসুল দিতে হবে, মাসুল দিতে হবে, মাসুল দিতে এতে ছাড়া হবে। কোনো উপায় নেই। অলিউল্লাহ নোমান, আসলে এই যে আমরা ব্যবসায়িক চিত্রটা দিলাম, আসলে এটা অনেকে ভাবতেই পারে না যে এরকম হতে পারে। না, এবং এটা- আপনি আরেকটা বিষয়, অনেকেই যে জিনিসটা সামনে আনতে চায় না, আমরা হ্যাঁ। বারবার এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করি, সেটি হলো যে 5ই আগস্ট শুধু ফ্যাসিস্টের পতন ঘটেনি, ভারতের আধিপত্যবাদেরও পতন ঘটেছে। অবশ্য- কিন্তু of course। দুর্ভাগ্য হলো যে এখনো কারো কারো ভারত প্রীতির কমতি নেই, একটু দূর থেকে হলেও দেখানোর চেষ্টা করে। আপনাকে আমি সরাসরি আপনার কাছে জানতে চাইবো, সেটি হলো এই বাংলাদেশে আর কারো পক্ষে আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখে রাজনীতি করা কি সম্ভব? বাংলাদেশে আপনার যে প্রশ্নের যে শেষ লাইনটা, আমার আসলে বাংলাদেশ এই যে 5 আগস্টের যে বিপ্লব বা এই জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব, এই বিপ্লবের কিন্তু আপনি স্লোগানগুলোর দিকে একটু খেয়াল করেন। জি, জি। বিপ্লবের কিন্তু অন্যতম একটা স্লোগান ছিল, আমি ঢাকা না দিল্লি। ঢাকা না দিল্লি, এটা কিন্তু মুখরিত হয়েছে রাতের স্লোগান। তো এই স্লোগানের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমরা ভারতীয় আধিপত্যবাদী বিপ্লবটা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদকে যারা প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধেও আমাদের এই বিপ্লব। আমরা দিল্লির আধিপত্যবাদকে ছুঁড়ে ফেলা দেওয়ার জন্যই মানুষ কিন্তু ওই দিন স্লোগান দিছে, রাস্তায় নামছে। তো এই যে আধিপত্যবাদের শক্তি আমাদের উপর জেঁকে বসছিল মানে দীর্ঘদিন, আমাদেরকে তার কুক্ষিগত করার জন্য, এবং এক শ্রেণীর আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছিল ভারত ইনিয়ে বিনিয়ে নানা কৌশলে তারা লিখতো যে ভারত ছাড়া আমাদের এটা হবে না, ভারত আমাদের মুক্তিযুদ্ধে হ্যান করেছে তেন করেছে। তো এই যে একটা বয়ান তৈরি করার চেষ্টা করেছিল, মানুষের মাথায় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ কিন্তু এগুলো খায় নাই। তার মানে মানুষ তাদেরকে ভারতের বিরুদ্ধে যে মানুষ ফুঁসেছিল, মানুষ এখনো এখনো আমি মনে করি কেউ যদি ভারতপন্থী হয়ে বা নিজেকে ভারতের আধিপত্যবাদের মানে অনুসারী হয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে, কোনো অবস্থায় গ্রহণ করবে না। ফেসিবাদের সময় অনেক রাজনৈতিক দল ভারতে গিয়ে নানাভাবে ধর্ণা দেওয়ার চেষ্টা করছে, এবং এমনও বলা হয়েছে যে আমরা 80s এবং 90s আমাদের যে নীতি ছিল এটা সব ছুঁড়ে ফেলে দিয়েছি জানালা দিয়ে। এটা বলে ভারতে আনুকূল্য নেওয়ার চেষ্টা করে। এখনো যদি এরকম কোনো আনুকূল্য নেওয়ার রাজনীতি কেউ করেন, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে, এবং বাংলাদেশে ভারতপন্থী বা আওয়ামী লীগ যেভাবে ভারতপন্থী হিসাবে নিজেদের প্রচার করার চেষ্টা করেছিল বা প্রমাণ করার চেষ্টা করেছিল, তার প্রচার না শুধু, বা আওয়ামী লীগের পক্ষের যারা বুদ্ধিজীবী যারা ছিল বা যারা বয়ান তৈরি করতো ভারতের পক্ষে, তারা যে বয়ান তৈরি করছিল, এই বয়ানের কিন্তু ইতিমধ্যে বয়ান ফিনিশ হয়ে গেছে, এই বয়ান মানুষ ছুঁড়ে ফেলে দিছে। সুতরাং ভবিষ্যতে কেউ এমন বয়ান তৈরি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে বা ক্ষমতায় টিকে থাকবে ভারতের মানে বয়ান দিয়ে, আমি এটা বিশ্বাস করি না, এবং বাংলাদেশের মানুষও আমার মনে হয় এটা বিশ্বাস করবে বা তাদেরকে এরকম। আমি আবার একটু অ্যাড করতে চাই যে জি যা ভারতের যে মনোজগতে কিছু পরিবর্তন হয়েছে সাম্প্রতিক সময়ে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং তার রায়গুলোর পর তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়ার যে ভাষা, অনেক পরিবর্তন। এই ভাষার মধ্যে কিন্তু এটা না, ভারত এবং কিন্তু বুঝতে পারে। ভারতের পক্ষ থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ মানে প্রতিবেশীমূলক না, ব্যবস্থা তারা বজায় রাখতে চায়। এখন তারা আমি পত্রিকা এখন তো আমরা দেখলাম ওই যে মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের ফেরত দেওয়ার মাধ্যমে তারা করতে পারে, এরকম একটা আলোচনাও চলছে। সুতরাং ভারতেও তারা বুঝতে পারছে, বাংলাদেশের ভারতপন্থী যারা আছে বা ভারতের যারা মানে দাবিদারি করে তারা না বুঝলেও ভারত কিন্তু ঠিকই বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক যদি রাখতে হয়, তারা যদি এই অঞ্চলে যদি মানে ভালো থাকতে হয়, তারা বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে, ওই রকম আধিপত্যবাদী সম্পর্কের মানসিকতা থেকে ফিরে আসতে হবে। এটা হয়তো ভারত বোঝা শুরু করছে আমার মনে হচ্ছে তাদের বর্তমান আচার আচরণের মধ্যে। প্রফেসর সিদ্দিক, আপনি তরুণদের সঙ্গে থাকেন সব সময়, তাদের মনোজগৎ আপনি যতটুকু জানেন, আমি আর অলিউল্লাহ নোমান তত জানি না, এটা স্বাভাবিক। অনেকে বলছেন যে তরুণদের মধ্যে যে ভারতের ব্যাপারে স্পষ্ট ধারণা, তার আধিপত্যবাদ সম্পর্কে তাদের যে স্পষ্ট ধারণা, ভবিষ্যতে সব ক্ষেত্রেই সবার ব্যাপারেই ভারত বিষয় নিয়ে আলাদা একটা ভাবতে হবে। সে পুরনো ভারত নীতি বা ভারত প্রীতি কোনোটা এই তরুণরা মেনে নিবে না। আপনার কি মনে হয়?
আমি আপনার সাথে একমত, এবং এটা আমরা বলছি যে বাংলাদেশের এখন আপনি দেখবেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা কথা বলি, বাংলাদেশের জনসংখ্যার এখন হচ্ছে 35 থেকে 40% হচ্ছে আমাদের তরুণ এবং যুব সমাজের প্রতিনিধিত্ব করে। এবং এই যে সমাজটা, এই যে অংশটা আমাদের জনসংখ্যার, এই অংশটা তারা কতটুকু শক্তিধর এটা তো আমরা প্রমাণ পেয়েছি। এবং তারা আমাদের দেশ সম্পর্কেও ভাবে, আমাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কেও তাদের ভাবনার মধ্যে আছে। এবং তারা এটি উপলব্ধি করেছে যে ভারত আমাদের নিকট প্রতিবেশী হলেও এরা কখনো আমাদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখে আমাদের না। বন্ধু নয়। ফলে এই যে দীর্ঘদিনের তাদের যে অবস্থানগত কারণে এই তরুণদের মধ্যে ভারতের যে অবস্থাটা তৈরি হয়েছে, এটি আগামী দিনে ভারতের এই চলমান অবস্থান এটা আরো শানিত করবে, আরো বেশি করবে। এবং সেটি ভারতের পক্ষে যদি কেউ ওকালতি করতে চায়, ভারতের পক্ষে কথা বলতে চায়, এবং তাদের জন্য এটি একটা বড় রকমের অ্যালার্মিং হবে। এবং এটি এই তরুণ সমাজের এই মনস্তত্ত্ব যদি তারা অনুধাবন না করতে পারেন, তাহলে তাদেরকেও মাসুল দিতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং অলিউল্লাহ নোমান, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।